বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে সময়ের সাথে সাথে ধাপে ধাপে বদলেছে সেটাই নিয়ে আজ আমরা একটু গভীরভাবে দেখব। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে যাই পুরো যাত্রাপথটা তুলে ধরে, একদম স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখনকার যে আধুনিকায়নের চেষ্টা সে পর্যন্ত। মূল লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে বের করে আনা ঠিক কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বিবর্তনে, কিভাবে একটা নতুন দেশ তার সামরিক শক্তি ধীরে ধীরে তৈরি করল। তো শুরু করা যাক একেবারে গোড়া থেকে, ৭১-এর মুক্তিযুদ্ধ বা তার পরপরের সময়টা। তখন তো সম্বল বলতে গেলে কিছুই ছিল না, কিছু হয়তো শত্রুপক্ষের কাছ থেকে দখল করা অস্ত্র আর কিছু সাহায্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন, এই তো। একদম ঠিক বলেছেন। উত্তরাধিকার সূত্রে বলতে গেলে প্রায় শূন্য হাতে শুরু। প্রাথমিক সরঞ্জাম যা এসেছিল তার বেশিরভাগই ছিল বৈদেশিক সাহায্য বা কেনা। যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন থেকে T-55 ট্যাঙ্ক, MiG-21 যুদ্ধবিমান, আবার চীন থেকেও কিন্তু অনেক কিছু এসেছে, টাইপ 59 ট্যাঙ্ক আর খুব পরিচিত টাইপ 56 রাইফেল। ভারত থেকেও কিছু সহায়তা পাওয়া গেছিল। এই সীমিত সামর্থ্য নিয়েই কিন্তু একটা নতুন সামরিক কাঠামো দাঁড় করানোর বিরাট চ্যালেঞ্জ ছিল তখন। আচ্ছা, এই প্রাথমিক ধাপটার পর ৯০-এর দশকে এসে একটা কৌশলগত বদল দেখা যায়, তাই না? বাংলাদেশ তখন আর শুধু এক দুটো দেশের ওপর নির্ভর না করে বিভিন্ন জায়গা থেকে, যেমন পশ্চিমা দেশগুলো থেকেও সরঞ্জাম নেওয়া শুরু করল। এর পেছনে কারণটা কি ছিল? শুধুই কি সরঞ্জামের অভাব, নাকি আরও গভীর কোনো চিন্তা? না, শুধু অভাব নয়, অবশ্যই একটা কৌশলগত দিক ছিল। দেখুন, একাধিক উৎস থেকে যখন সরঞ্জাম আসে তখন একদিকে যেমন কোনো এক দেশের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না। হ্যাঁ, নির্ভরতা কমে। ওই সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ খুব বেড়ে যাচ্ছিল। ও আচ্ছা, হ্যাঁ। ফলে আন্তর্জাতিক মানের সরঞ্জাম আর প্রশিক্ষণের প্রয়োজনটাও বাড়ছিল। সেটাই। এই সময় সেনাবাহিনীতে নানা ধরনের সাঁজোয়া যান যুক্ত হয়। বিমান বাহিনীতে চীনের তৈরি F-7 যুদ্ধবিমান আসে, আর পরিবহনের জন্য খুব গুরুত্বপূর্ণ Mi-7 হেলিকপ্টার। এগুলো শান্তিরক্ষা মিশনে খুব কাজে দিয়েছে। নৌবাহিনীও তখন থেকে ধীরে ধীরে সক্ষমতা বাড়াতে শুরু করে। আচ্ছা, এরপর এলো ২০১০ সাল, আর শুরু হলো এই ফোর্সেস গোল 2030। এটা তো বেশ বড়সড় একটা পরিকল্পনা শোনা যায়। এর আসল উদ্দেশ্যটা কি, আর বাস্তবে কি কি পরিবর্তন আমরা দেখছি? এটা কি শুধুই নতুন নতুন অস্ত্র কেনা? না না, দেখুন, ফোর্সেস গোল 2030 আসলে শুধু অস্ত্র কেনার বিষয় না। এটা একটা দীর্ঘমেয়াদী রূপকল্প। লক্ষ্যটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটা আধুনিক, প্রযুক্তি নির্ভর আর যুগোপযোগী একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা। ত্রিমাত্রিক মানে জল, স্থল, আকাশ? PT-2000, আবার সার্বিয়ার তৈরি নোরা B-52 স্বচালিত হাউভিটসারও এসেছে। এগুলো হলো চাকা লাগানো বড় কামান, যা খুব দ্রুত জায়গা বদলাতে পারে। ইন্টারেস্টিং। বিমান বাহিনীতে আরও আধুনিক যুদ্ধবিমান এসেছে। প্রশিক্ষণের জন্য Yak-130-র মতো জেট ট্রেনারও যুক্ত হয়েছে। আর নৌবাহিনী, সেখানে তো ফ্রিগেট, করভেট মাঝারি আকারের যুদ্ধজাহাজ এসেছেই, কিন্তু সবচেয়ে বড় সংযোজন হল সাবমেরিন। হ্যাঁ, সাবমেরিনের ব্যাপারটা তো বেশ আলোড়ন তৈরি করেছিল। অবশ্যই। ২০১৭ সালে চীন থেকে দুটো টাইপ 035G সাবমেরিন আনা হয়। এটা একটা মাইলফলক, কারণ এটা প্রথমবারের মতো বাংলাদেশকে পানির নিচে আন্ডার ওয়াটার অপারেশনের পূর্ণাঙ্গ সক্ষমতা দিয়েছে। কৌশলগত দিক থেকে এটা বিরাট একটা পদক্ষেপ। তার একদিকে যেমন বাইরে থেকে উন্নত সরঞ্জাম আসছে, তেমনি দেশেও কিছু তৈরি চেষ্টা চলছে এরকম শোনা যায়, যেমন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা খুলনা শিপইয়ার্ড। ঠিক তাই, স্বনির্ভর হওয়ার চেষ্টাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF, তারা ছোট অস্ত্র, গোলাবারুদ তৈরি করছে, তাদের সক্ষমতাও বাড়ছে। আর খুলনা শিপইয়ার্ড বা অন্যান্য ডকইয়ার্ডগুলো এখন নৌবাহিনীর জন্য ছোট পেট্রোল ক্রাফট থেকে শুরু করে বেশ বড় যুদ্ধজাহাজও তৈরি করছে। এটা একদিকে যেমন বৈদেশিক মুদ্রা বাঁচায়, তেমনি দেশেও একটা কারিগরি দক্ষতার ভিত্তি তৈরি হচ্ছে। বর্তমানে আরও কিছু দিকে জোর দেয়া হচ্ছে, যেমন ধরেন সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, গভীর সমুদ্রে নৌবাহিনীর নজরদারি বাড়ানো, এই বিষয়গুলো। তাহলে পুরো ছবিটা যদি দেখি, একেবারে শূন্য থেকে শুরু,
তারপর ধীরে ধীরে সক্ষমতা বাড়ানো, এরপর বিভিন্ন উৎস থেকে সরঞ্জাম সংগ্রহ, আর সবশেষে ফোর্সেস গোল 2030-এর মাধ্যমে একটা বড় আধুনিকায়নের চেষ্টা, আর সাথে কিছুটা হলেও স্বনির্ভরতার দিকে যাত্রা। এই বিবর্তনটা নিঃসন্দেহে বেশ লক্ষ্য করার মতো। হ্যাঁ, যাত্রাপথটা অবশ্যই খুব ইন্টারেস্টিং। তবে একটা বিষয় হয়তো ভাবার জন্য থেকে যায়। কিরকম? দেখুন, এই যে আধুনিকায়ন, বিশেষ করে হাইটেক সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি, এগুলোর জন্য এখনও কিন্তু বিদেশের উপর বেশ খানিকটা নির্ভর করতে হয়। ভবিষ্যতে এই নির্ভরতা কতটা কমানো যাবে, আর একই সাথে দেশের যে কৌশলগত স্বাধীনতা, মানে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার ক্ষমতা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা এটাই সম্ভবত সামনের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।